কিন্তু অবশ্যই একটা রাষ্ট্রপতি শাসনের দিকেই রাজ্য এগোচ্ছে। অমিত শাহের থাকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রকের কর্তারা এবার নিশ্চয়ই তারা এই যে কয়েকদিন মন্ত্রী থাকবেন, তাদের অফিসারদেরও থাকতে হবে। তার ফলে কিন্তু এটার জন্য যে ওনার গারদের আড়ালে থাকা উচিত, এই দাবি উঠে গিয়েছে। এখন বিদায়ী মুখ্যমন্ত্রী করে চলেছেন, আজকে তার প্রতিফলন দেখা গেছে। তিনি অনেকটা গুটিয়ে এসছেন, অনেকটা আতঙ্কিত, অনেকটা ভয়ার্ত। এবারে যারা আমাদের সিএম নিউজের যারা দর্শক বা আমরা সাধারণ যারা বঙ্গবাসী, তাদের কাছে অ্যাকশনটা দরকার। মানে এবারে আর ওই কথা, চিঠি, নির্দেশ, এবারে আমরা কিন্তু অ্যাকশন চাই। বিজেপির অন্যতম শীর্ষ কর্তা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি জানিয়ে গেলেন যে ভোটে জিতলে মুখ্যমন্ত্রী হবেন এখনকার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এটা পরিষ্কার হয়ে গেছে। দলের যে অভ্যন্তরীণ রিপোর্ট, যে সমীক্ষক সংস্থা আইপ্যাকের কথা তুমি বলছিলে, যেখানে রেড হচ্ছে এই কয়লা পাচার কাণ্ডে অভিযুক্ত হিসেবে, তো সেই আইপ্যাকেরই রিপোর্ট এসছে যে তৃণমূল আর ক্ষমতায় আসছে না। ভোটের আগে আরও একবার আইপ্যাক ইডির স্ক্যানারে প্রতীক জৈনের পর ঋষিরাজ সিংহের 3টি ঠিকানায় আইপ্যাক হানা দিল আজ। নতুন কোনো দুর্নীতির তথ্য উঠে আসবে? না, ইডি তো প্রেস রিলিজ দিয়ে জানিয়ে দিয়েছিল যে কয়লা ঘোটালা মামলা, মানে কয়লা কেলেঙ্কারি, যেটা যার পিছনে লালার হাত আছে, কয়লা কেলেঙ্কারি নিয়ে তৃণমূলের প্রাক্তন নেতা, বিরাট বড় নেতা, সে এখন বাইরে আছে, অন্য দ্বীপে রয়েছে, ভারত ছেড়ে দিয়েছে। তো কয়লা কেলেঙ্কারির সঙ্গে তৃণমূলের একটা যোগ আছে, এটা পুরনো অভিযোগ। তারপরে দেখা গেল যে তৃণমূলের সমীক্ষক সংস্থা হিসেবে যখন আইপ্যাক এলো, এবং একাধিক জায়গায় আমরা দেখেছি যে সরকারি টাকা, মানে বাইরের টাকা নিয়ে সেখানে আইপ্যাককে মাইনে দেওয়া হচ্ছে। আইপ্যাক মানে একটা একদম বেসরকারি কোম্পানি। তো সেটাকে সরকারের সঙ্গে কার্যত ওতপ্রোতভাবে জড়িয়ে যেতে আমরা দেখলাম, এবং সেটা জড়ানোর জন্য তৃণমূল দল এবং তার নেত্রী মমতা ব্যানার্জি তিনি বারবার বলেও থাকেন। এবং আইপ্যাকের অবাধ যাতায়াত, মানে কোনো প্রশাসনিক কর্তা নবান্নে 14 তলায় উঠতে পারুক না পারুক, কোনো সিনিয়র জার্নালিস্ট বা একদম বৈধভাবে কেউ যেতে পারুক আর না পারুক, কিন্তু আইপ্যাকের কর্তাদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বাড়িতে এবং তার প্রশাসনিক দপ্তরে অবাধ যাতায়াত। তো সেখান থেকে একটা সন্দেহ তৈরি হয়, এবং একাধিক ঘটনায় আমরা দেখেছি যে আইপ্যাকের এই যে বেতন দেওয়া তার কর্মীদেরকে, সেখান থেকে একটা টাকা আসছে, সেই টাকা নিয়ে প্রশ্ন ওঠে। এবং তারপরে ইডি যেটা একদম জানিয়েছিল প্রেস রিলিজ দিয়ে, গোটা গোটা বিশ্বই জানে যে কয়লা পাচারের সঙ্গে আইপ্যাকের একটা আর্থিক যোগাযোগ রয়েছে, এবং সেটার তদন্তে তারা এসেছিল। এসে আইপ্যাকের যে কর্ণধার প্রতীক জৈন, তার বাড়িতে, আইপ্যাকের অফিস সল্টলেকের সেক্টর 5-এ, সেখানে যখন হানা দেয়, তারপরের ঘটনা তো সবাই জানো, তোমরা সবাই জানো, মুখ্যমন্ত্রী কিভাবে ফাইল ছিনতাই করেছিলেন, এবং সেটা তিনি ইলেকট্রনিক এভিডেন্স, এমনি ফাইল, হার্ড কপি সব নিয়ে চলে এসেছিলেন। সেই মামলা এখন বিচারাধীন সুপ্রিম কোর্টে চলছে, এবং যাতে করে না সিবিআই তদন্ত হয় সেই চেষ্টা করছে রাজ্য সরকার, রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তোমার আমার করের টাকা নিয়ে কোটি কোটি টাকা খরচ করে কোনো রকম একটা ঠেকনা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, কিন্তু সেই ঠেকনা দেওয়া যাবে না। আইনের হাত লম্বা হয়, এটা সবাই জানেন আর কি। তো ফলে সিবিআই তদন্ত এই মোথাবাড়িতেও যেমন হবে, তেমনি আইপ্যাকেও হবে, এবং একসময় আবর্জনা যেমন ডুবে থাকে না, তেমনি সত্যিটা ঠিক সামনে আসবে। এই যে আইপ্যাকে তুমি সুপ্রিম কোর্টের কথা বললে, সুপ্রিম কোর্টে কপিল সিব্বল তিনি বলেছিলেন যে মানে রাজ্যের প্রশাসনের হাতে তদন্তের ভার দিয়ে দেওয়া হয়, প্রশাসনের প্রধানের বিরুদ্ধেই তদন্ত সেটা করবে রাজ্যের প্রশাসন। সেটা কি করে হয়? মানে চোরকে যদি আমি ঘর পাহারা দিতে বলি, সে কি আর ঘর পাহারা দিতে পারবে? চোরকে ঠেকাতে গেলে আমাকে নিজস্ব কাউকে দিতে হবে, মানে যে বিশ্বস্ত, যে নিরপেক্ষ। ফলে যিনি করলেন, রাজ্যের সর্বোচ্চ প্রশাসনিক যিনি কর্ত্রী, হ্যাঁ, এখন বিদায়ী, কিন্তু তখন তো বিদায়ী ছিলেন না। এখন আদর্শ আচরণবিধি জারি হয়েছে, তখন তো জারি হয়নি, এমসিসি তখনও লাগু হয়নি। ফলে তিনি যে কাণ্ডটা করেছিলেন, এবং সেই কাণ্ড তো চুরি ডাকাতি বলে ইডি বলছে, এবং খালি চোখে দেখলেই বোঝা যাচ্ছে। যদি আমরা তো জানি যে না বলিয়া পরের দ্রব্য লইয়া যাওয়াকে চুরি করা বলে, তো তিনি না বলে যেহেতু নিয়ে এসেছিলেন, সেটা চুরি, এবং তার সঙ্গে ডাকাতির মামলা জোড়া উচিত, তার সঙ্গে আরো বেশ কিছু ধারা যোগ নিশ্চয়ই করেছে ইডি। এবং সেটা কখনোই তার অধীন যে পুলিশ বা তার অধীন যে গোয়েন্দা দপ্তর, তারা কখনোই সুষ্ঠুভাবে নিরপেক্ষভাবে বিচার করতে পারবে না। এটা তো একদম কোনো শিশুর কাছে বোধগম্য হবে না। যেটা ওনারা দাবি করছেন, কপিল সিবাল যেটা দাবি করছেন, সেটা একদম, মানে কি বলবো, এটা ছেলে মানুষই দাবি আর কি।
অন্যদিকে এই এসআইআর নিয়ে বিক্ষুব্ধ মালদার কালিয়াচক, সেখানে মহিলাদের সামনে রেখে বিক্ষোভ করা হচ্ছে। 7-8 জন প্রায় জুডিশিয়াল অফিসারকে তারা আটকে রেখেছিল প্রায় 8-9 ঘন্টা। দেখো 1990 সালে তখন আমাদের বয়স খুব কম না, তখনও বুঝতে পারছি, তখনও খবরের কাগজে যে খবরগুলো আমরা দেখেছিলাম, পরে যেটা গুগল করলে তুমিও দেখবে, অনিতা দেওয়ান বলে একজন সরকারি অফিসারকে, তাকে রেপ অ্যান্ড মার্ডার করা হয়েছিল, যেভাবে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসককে করা হয়েছিল, একই কাণ্ড করা হয়েছিল তখন বাম আমলের সময়ে। তারপরে এই মমতা ব্যানার্জি সেটাকে প্রতিবাদ করেছিলেন, এবং এই অনিতা দেওয়ানকে যেভাবে যে কাণ্ডটা করেছিল তৎকালীন শাসক দলের সমস্ত যারা, একই কাণ্ড কিন্তু গতকাল রাতে তুমি যে ঘটনার কথা উল্লেখ করলে, মালদার ওই মোথাবাড়ি, কালিয়াচক, ওই সব জায়গায় যা কাণ্ডটা হয়েছে, সেখানে 7 জন বিচারক, জুডিশিয়াল অফিসার, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তার মধ্যে 3 জন মহিলা ছিলেন, এবং তাদেরকে পণবন্দি করে রাখা হয়েছিল। পণবন্দি মানে কি? পণবন্দি করে কোনো বিদেশি শত্রুরা করে, পাকিস্তান, আফগানিস্তান, সেই কান্দাহারের বিমান ছিনতাই, কোনো একটা নির্দিষ্ট দাবি নিয়ে তারা পণবন্দি করে, তারপরে সেই দাবি মানলে তারপরে তারা ছেড়ে দেয়। তো সেই কাণ্ডটাই করা হতে চলেছিল, আর কি করা হয়েছে, যে এদেরকে আটকে রাখো 15 ঘন্টা ধরে, জাতীয় সড়ক অবরুদ্ধ, কলকাতা থেকে উত্তরবঙ্গে কেউ যেতে পারছেন না, উত্তরবঙ্গ থেকে কলকাতার দিকে কেউ আসতে পারছেন না, ভারতের মধ্যে একটা এলাকা বিচ্ছিন্ন, একটা নৈরাজ্য, একটা মুক্তাঞ্চলে পরিণত হয়ে রয়েছে। এই জন্য দায়ী কিন্তু এই সরকার, এখন শাসক দল তৃণমূল কংগ্রেস গত 15 বছর ধরে যেভাবে খুল্লম খুল্লা ছাড় দিয়ে রেখেছে, ওই কালিয়াচকে নাকি পুলিশ ঢুকতে ভয় পায়। অন্যদিকে কোনোভাবে চাইছে যে সেন্ট্রাল ফোর্স একটা গুলি চালাক, সেই বডির ওপরে দাঁড়িয়ে তারা নৃত্য করবেন, তারপরে তারা বলবেন এই দেখো এই দেখো, মেরে ফেললো মেরে ফেললো, বলে ওই আগুনে বা ওই দেহের ওপরে দাঁড়িয়ে রাজনীতি করবেন, রুটি সেকবেন, ভাত রান্না করবেন, আচার দিয়ে ভাত খাবেন, এইসব পরিকল্পনা হয়ে আছে। সেই বোকামিটা সেন্ট্রাল ফোর্স করেনি। তবে এর একটা তো বিহিত করা দরকার। আজকে যেটা সুপ্রিম কোর্ট যেটা বলেছে, যে যে নৈরাজ্য চলছে, যেভাবে পলিটিক্যালি কমিউনাল অবস্থা তৈরি হয়েছে, এবং সেটা হচ্ছে ডান্ডা দিয়ে ঠান্ডা করা একমাত্র রাস্তা বলে আমরা মনে করছি। সেটা হয়েছে, গতকাল রাতেও কিছুটা ডান্ডা দেওয়া হয়েছে, আজকেও দেওয়া হয়েছে, 18 জন এ পর্যন্ত অ্যারেস্ট হয়েছে, এবং আজ রাত্রি 12টার মধ্যে আর বাকি যে দুষ্কৃতীগুলো, যারা গুন্ডা বদমাইশ, যারা এইভাবে পণবন্দি করার চেষ্টা করেছিল বিচারকদেরকে, তাদেরকেও ধরে ফেলবো আশা করছি। এই জুডিশিয়াল অফিসার যারা ছিলেন তাদের সুরক্ষা বা নিরাপত্তা বলুন সবকিছু দায়িত্ব দিতে ছিল নির্বাচন কমিশনের ওপর, তারপরে ওই একটা ফেলিওর হলো। দেখো, মুখ্যমন্ত্রী এখন বিদায়ী হলেও, কেয়ারটেকার হলেও, তার তো ব্যবস্থাটা আছে। তার নিচুতলার পুলিশ অফিসার বা উঁচুতলার পুলিশ অফিসার কর্তারা তাদেরকে যেভাবে ভুল বুঝিয়ে হোক, ভুজুং মাজুং দিয়ে হোক, যেভাবে একটা মোহ তৈরি করে হোক, লোভ দেখিয়ে হোক, প্রতারণা করে হোক, তারা কাটমানি খেয়ে হোক, চুরি জোচ্চুরি ফেরেববাজি করে হোক, তারা অনুগত, এখনো পর্যন্ত অনুগত। আর এই যে তৃণমূলের, দেখো যে এলাকায় হয়েছে সেখানে মুসলিমরা হচ্ছেন সংখ্যাগুরু, তো তাদেরকে খুব সহজে ভুল বোঝানো যায়। যেভাবে তুমি, তোমার মনে থাকবে যখন ওয়াক অফ আইন আমি চালু হতে দেব না, এই মোথাবাড়িতেই কিন্তু চিহ্নিত করে করে হিন্দু দোকান, হিন্দু বাড়ি চালিয়ে দেওয়া হয়েছিল, ভাঙড়ে হয়েছিল, মহেশতলায় হয়েছিল, শামশেরগঞ্জে হয়েছিল, ধুলিয়ানে হয়েছিল, যেভাবে অত্যাচার হয়েছিল, হরগোবিন্দ দাস, চন্দন দাসের ঘটনা মনে করো। তো এইভাবে উস্কানি যে দেওয়া হয়েছিল, তারপরে এই ঘটনাটা ঘটেছিল। এবং এই গত 21শে জুলাই থেকে লাগাতার যেভাবে যাত্রাপাটির আসর বসিয়ে, নাটকের মঞ্চ করে যেভাবে উস্কানি দেওয়া হয়েছে লাগাতার, যে এসআইআর হতে দেবো না, এসআইআরটা ভয়ঙ্কর, এসআইআরটা এরপরে হবে এনআরসি, এরপরে হবে ডিটেনশন ক্যাম্প, তোমাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেবে, যেন পশ্চিমবঙ্গ গোটা দেশ তার কাছে এটাই ভারত, এটাই বিশ্ব। এই এই ভারতবর্ষের ফেডারেল স্ট্রাকচারের মধ্যে থেকে যে বেআইনি কাজ, যে অসাংবিধানিক কাজ এই এখন বিদায়ী মুখ্যমন্ত্রী করে চলেছেন, আজকে তার প্রতিফলন দেখা গেছে। তিনি অনেকটা গুটিয়ে এসছেন, অনেকটা আতঙ্কিত, অনেকটা ভয়ার্ত, তার চোখে মুখে ভয় দেখা গেছে, যে না, তিনি যে উস্কানিটা দিয়েছিলেন সম্ভবত ভুল করেছেন বলে তার অনুশোচনার মতো একটা প্রতিচ্ছবি আমরা দেখলাম আজকে সাগরদিঘিতে। সাগরদিঘি হচ্ছে মুর্শিদাবাদে, সেখানে জনসভায় মুখ্যমন্ত্রী যে ভাষণটা দিলেন, যে বক্তব্যটা দিলেন, সেটা দেখে আমাদের মনে হচ্ছে যে এবার কিন্তু ভয় পেতে শুরু করেছেন। কারণ এবারে কিন্তু পাল্টা চাবুকটা মারা শুরু হয়েছে, যেটা ডান্ডা দিয়ে ঠান্ডা করার কথা বলছিলাম। একদিকে কেন্দ্রীয় সরকার, অন্যদিকে নির্বাচন কমিশন, এরা কিন্তু একদম দ্বিফলা একটা ব্যবস্থা নিতে চলেছে। আজকে RN রবি, যিনি রাজ্যের রাজ্যপাল, তাকে প্রধানমন্ত্রী ডেকে পাঠিয়েছিলেন, একটা বৈঠক করেছেন, এবং অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বলছেন 15 দিন তিনি টানা থাকবেন। ফলে সব মিলিয়ে মুখ্যমন্ত্রী বিদায়ী হলেও, কেয়ারটেকার হলেও, তার ভয় পাওয়ার যথেষ্ট কারণ রয়েছে। এই কালিয়াচকের ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন তিনি কিছুই জানতেন না, মুখ্য সচিব তাকে কিছুই জানায়নি এই ঘটনার বিষয়ে। না না, এটা তো এসকেপিস্ট, এটা এক ধরনের এসকেপ করা বলা হয়, পালিয়ে যাওয়া, পলায়নই একটা মনোবৃত্তি। সবাই জানে, পশ্চিমবঙ্গ কেন, ভারত কেন, গোটা বিশ্ব জানে গতকাল রাতে কি হয়েছিল। উনি যখন কোনো কিছু
ওই স্কচ পুরস্কার পায়, যখন কোনো বেসরকারি কোনো পুরস্কার দেয় তখন তিনি সেটাকে ফলাও করে নিজের কৃতিত্ব বলে দাবি করেন। যখন কোনো অশান্তি হয়, অ্যানার্কি হয়, নৈরাজ্য হয়, যখন খুন হয়, ধর্ষণ হয়, চুরি হয়, তখন উনি কিছুই জানেন না। তো উনি আছেন কেন এখনো পর্যন্ত? যদিও মাসখানেকের মধ্যে ওকে পদত্যাগ করতে হবে, কিন্তু শুধুমাত্র আগের ঘটনাগুলো ছেড়েই দিলাম, আগে এরকম সহস্র সহস্র ঘটনা হয়েছে যেখানে ওর পদত্যাগ করা উচিত ছিল, করেননি। মোথাবাড়িতে যেটা হয়েছে, বিচার বিভাগের যারা কর্তা, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তাদের উপরে যেভাবে হামলা হয়েছে, যখন রেস্কিউ করে নিয়ে যাওয়া হচ্ছে, ছবি তো বলে দিচ্ছে যে আর একটা অনিতা দেওয়ান করার চেষ্টা করেছিল মোথাবাড়ির ওই দুষ্কৃতীরা, ওই গুন্ডারা, বদমাইশরা, এবং এর সঙ্গে জামাতের যোগ পরিষ্কার, বাংলাদেশের যোগ পরিষ্কার। এই রাজ্যটাকে কি আলাদা স্টেট করতে চাইছেন, আলাদা দেশ করতে চাইছেন, ভেঙে ফেলতে চাইছেন, ভারত ভেঙে দুটো টুকরো করতে চাইছেন? কি চাইছেন ওনাকেই ঠিক করতে হবে। তবে এটার জন্য যে ওনার গারদের আড়ালে থাকা উচিত, এই দাবি উঠে গিয়েছে। উনি মুখ্যমন্ত্রীতে থাকার দরকার নেই উনি যদি না জানেন। একটা বাচ্চা ছেলেও যেখানে জেনে গেছে, সংবাদ মাধ্যম যেখানে ঢুকে গেছে, একদম পাই টু পাই প্রত্যেকটা মুহূর্তের খবর আমরা কলকাতায় বসে বসে পেয়ে যাচ্ছি, আর উনি জানেন না। উনি হেলিকপ্টারে করে ঘুরতে পারেন, উনি জনসভায় উস্কানি দিতে পারেন, আর ওনার রাজ্যে, ওনার জেলায়, ওনার যে দুধেল গাইরা কি করে বেড়াচ্ছে সেটা তো অবশ্যই ওনার জানা উচিত। এই যে নির্বাচন কমিশনের হাতেই তো রয়েছে কেন্দ্রীয় বাহিনী বা পুলিশের শীর্ষ কর্তা যারা রয়েছে, তারপরেও জুডিশিয়াল অফিসার তাদের উপর এরকম আক্রমণ, কোথাও গিয়ে রাষ্ট্রপতি শাসনের দিকে এগোচ্ছে? দেখো, ইঙ্গিতটা সেদিকেই আছে। আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যপালকে ডেকে পাঠালেন, সেখানে একটা বৈঠক, মানে এটা কিন্তু ফর্মাল বৈঠক না, একদম ক্লোজ ডোর বৈঠক হয়েছে দুজনের মধ্যে। এবার প্রধানমন্ত্রী রাজ্যপালের মধ্যে কি কথা হয়েছে না হয়েছে সেটা তারা কেউ জানাননি, কিন্তু একটা স্পেকুলেশন করা যায় যে রাজ্যপাল যেহেতু ইন্টেলিজেন্সের কর্তা, এবং এর আগে ডক্টর সিভি আনন্দ বোস ছিলেন, তার সঙ্গে তলে তলে মমতা ব্যানার্জির একটা যোগ ছিল। তো সেই সিভি আনন্দ বোস তিনি পদত্যাগ করলেন, তারপরে দেখা গেল স্ট্যালিনের রাজ্য তামিলনাড়ু থেকে অমিত শাহের অত্যন্ত ঘনিষ্ঠ এই আর এন রবি, যিনি প্রাক্তন সিবিআই এর কর্তা, যিনি ইন্টেলিজেন্সে ছিলেন, রয়ে ছিলেন, এনএসএ তে ছিলেন, ডেপুটি এনএসএ অজিত ডোভালের আন্ডারে কাজ করেছেন, তাকে আনার পেছনে তো নিশ্চয়ই কোনো না কোনো উদ্দেশ্য আছে। এবং এই মোথাবাড়ির মতো ঘটনা ঘটে যাওয়ার পরে যখন প্রধানমন্ত্রী ডেকে পাঠান এবং তিনি তড়িঘড়ি একটা জরুরি বৈঠকে যোগ দেন, তারপরে স্বরাষ্ট্রমন্ত্রী এসে বলেন যে তিনি টানা 15 দিন এখানে থাকবেন। আর রাজ্যের যা অবস্থা দেখো, গত 15 বছর তো যা হয়েছে সবাই জানেন, কিন্তু এই ভোট ঘোষণার পরেও যেভাবে যা চলছে, এই যে কালিয়াচকে হয়ে গেল, প্রচুর মানুষ আমাদেরকে মেসেজ করে, ফোন করে জানাচ্ছেন যে তারা অবসাদে ভুগতে শুরু করেছেন। যে একটা রাজ্যের মধ্যে থেকে, সাংবিধানিক কাঠামোর মধ্যে থেকে যেভাবে এই ঘটনা ঘটছে, সেটা তো মেনে নেওয়া যায় না। সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে, হাইকোর্টকে নির্দেশ দিয়েছে, ইসিআই কে নির্দেশ দিয়েছে, কমিশনকে নির্দেশ দিয়েছে, শোকজ করা হয়েছে রাজ্য পুলিশের ডিজি, চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, মালদার এসপি, মালদার ডিএম। কিন্তু এগুলো তো রুটিন প্রক্রিয়া, এগুলো তো অফিসিয়াল একটা কাজ, কিন্তু তার বাইরে আর কি হলো? তার পেছনে নিশ্চয়ই কিছু না কিছু একটা ভাবছে সেন্ট্রাল গভর্নমেন্ট হোক, বা ইসিআই হোক, বা সুপ্রিম কোর্ট হোক। তো আমার যেটা মনে হয়, এটা হয়তো খুব তাড়াতাড়ি বলছি কিনা জানি না, কিন্তু অবশ্যই একটা রাষ্ট্রপতি শাসনের দিকেই রাজ্য এগোচ্ছে। আপনার কি মনে হয় যে মানে প্রশাসনিক যে রদবদলটা হলো, তারপরেও এই ধরনের ঘটনা ক্রমাগত ঘটে চলেছে, তারপর রাষ্ট্রপতি শাসন জারি করেই ভোট করানো উচিত? না, এটা তো সিস্টেমটা তো থেকে গেছে। মানে যতই প্রশাসনিক রদবদল হোক, একদম একটা সিস্টেম যখন 15 বছর ধরে চলে, একটা অনুগামী সিস্টেম, চটিচাটা সিস্টেম, সেই সিস্টেমের মধ্যে থাকলে তার মাথাগুলো চেঞ্জ করা হয়েছে, এটা খুব ভালো কথা। কিন্তু আপাদমস্তক চেঞ্জ তো করা সম্ভব না। এই দুষ্কৃতীদেরকে তো গ্রেপ্তার করার নির্দেশ ছিলই, এটাই তো নিয়ম। ইসিআই তো নির্দেশ দিয়েই রেখেছে যে ভোট ঘোষণা হলে যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট আছে তাদেরকে ভেতরে ঢোকাতে হবে। এখন আইসি ওসি একটা বদল হয়েছে, বিডিওতে একটা বদল হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত আছে কিছু অনুগামী, কিছু তৃণমূলের প্রতি তারা অনুগামী সেরকম লোকজন আছে। তো সেই ব্যবস্থার মধ্যে থেকে অবশ্যই তুমি যে প্রশ্নটা করলে, যে রাষ্ট্রপতি শাসন করলে তো অবশ্যই ভালো। যে কোনো সাধারণ মানুষ, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, যারা দেশকে ভালোবাসেন, যারা শান্তিকামী, তারা সবাই চান যে একটা সুষ্ঠু নিরাপত্তার মধ্যে একটা স্বচ্ছ এবং অবাধ নির্বাচন হোক। তার কারণ তুমি দেখো, কেরলে, তামিলনাড়ুতে, আসামে, পন্ডিচেরিতে একসঙ্গে 5 জায়গায় ভোট ঘোষণা হয়েছে একই দিনে। কোথাও কোনো এক ফোঁটা কোনো খবর নেই, কিছু নেই। শুধুমাত্র এই পশ্চিমবঙ্গ, অভাগা, দুর্ভাগা, এতটাই আমরা কি বলবো, এতটা হতাশ হয়ে যাচ্ছি দিনে দিনে, যে অবশ্যই রাষ্ট্রপতি শাসন জারি হওয়া উচিত। এই কালিয়াচকের ঘটনা নিয়ে ক্ষুব্ধ প্রধান বিচারপতি, তিনি বলছেন সব থেকে পোলারাইজ রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ। লজ্জা তো এটা রাজ্যের রাজ্যের জন্য। জন্য লজ্জা, রাজ্যবাসী হিসেবে আমরা লজ্জিত। সুপ্রিম কোর্ট বলছে মানে সেটা তো নথিতে থেকে গেল, এটা তো মোছা যাবে না। এ তো আর মমতা ব্যানার্জির ওই
অং বং চং কুকু কাকা ওইসব ব্যাপার না, যে কাকা ছিছি উনি বলেছিলেন, ওটা ইন্টারনেটে পাওয়া যাবে। কিন্তু এটা একদম একটা সংবিধানের কাঠামোর মধ্যে, দেশের শীর্ষ আদালতের নথির মধ্যে থেকে গেল যে পশ্চিমবঙ্গ পোলারাইজড হয়ে গেছে, পলিটিক্যালি পোলারাইজড হয়ে গেছে, পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা বলে আর কিছু নেই। তো সুপ্রিম কোর্ট যখন এটা বলেছে, এটার নিশ্চয়ই ভেবেচিন্তেই বলেছে এবং যথার্থই বলেছে। দেশের মধ্যে একটা অঙ্গরাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে নেই, সেটা একদম বহু বছর আগে থেকে আমরা তার উপলব্ধি করছি। সেটা আজকে সুপ্রিম কোর্ট দেরিতে হলেও দের সে আয়া দুরস্ত আয়া, একটা কথা আছে না? তো সুপ্রিম কোর্ট যে অবশেষে বলেছে, তার ফলে সুপ্রিম কোর্টকে আমরা ধন্যবাদ জানাই। মোথাবাড়ি কাণ্ডের পাশাপাশি কালিয়াচক কাণ্ডতেও নির্বাচন কমিশন জানিয়েছে সিবিআই তদন্ত হবে। সিবিআই তদন্ত বা এনআইএ তদন্ত হবে, এবং এনআইএটা কিন্তু অমিত শাহর হাতে। অমিত শাহর হাতে আর্মড ফোর্সেস রয়েছে, বিএসএফ আছে, সিআইএসএফ আছে, এসএসবি আছে, আইটিবিপি আছে, হ্যাঁ, আইবি আছে। ফলে অমিত শাহ একটা বড় ফ্যাক্টর। অমিত শাহ কিন্তু বিজেপির যে একদম সিদ্ধান্ত নিয়ামক যে ব্যাপারটা রয়েছে, তার অন্যতম শীর্ষ একজন কর্তা। নরেন্দ্র মোদীর পরে তাকে ধরা হয় প্রশাসনিক কর্তা হিসেবে। স্বরাষ্ট্রমন্ত্রী একটা কথা বলছেন, এবং তিনি কিন্তু 15 দিন থাকবেন বলেছেন, হয়তো 15 দিনের বেশিও থাকতে পারেন। এটা এটা মোটামুটি প্রত্যাশিত ছিল, এটা মোটামুটি জানা গিয়েছিল যে অমিত শাহ এ রাজ্যে একদম টানা থাকবেন। তিনি থাকলে যে তফাৎটা হয়ে যাবে, দেখো দিল্লিতে থাকা কলকাতায় থাকার বিরাট কোনো তফাৎ নেই, মানে অ্যাডমিনিস্ট্রেশনে কোনো অসুবিধা হবে না, তার মন্ত্রক চালাতে কোনো অসুবিধা হবে না। কিন্তু কলকাতায় থাকা মানে হোম সেক্রেটারি তিনি নিজে এখানে আসবেন, অন্যান্য যে আর্মড ফোর্সেস রয়েছে তাদের যে কর্তারা তারা এখানে আসবেন, এবং প্রতিনিয়ত যখন তার সঙ্গে ইন্টারাকশন হবে, বৈঠক হবে, এবং এখান থেকে এখানে সীমান্ত খুব একটা দূরে নয়, আমাদের রাজ্য হচ্ছে সীমান্তবর্তী রাজ্য। ফলে এই যে জামাত বলছিলাম একদম শুরুর দিকে, বাংলাদেশে যখন নির্বাচন হলো তখন আমরা অবাক হয়ে দেখলাম যে আমাদের বর্ডারটাকে কেন্দ্র করে যতগুলো ওদের জেলা রয়েছে বাংলাদেশের, জামাত হচ্ছে মৌলবাদী, তারা হচ্ছে একদম ওই মহিলা বিদ্বেষী, নারী বিদ্বেষী, এবং তারা মমতা ব্যানার্জির সিম্প্যাথাইজার। মানে যেভাবে পাকিস্তানি মৌলবাদীরা মমতা ব্যানার্জিকে খুব পছন্দ করেন, বাংলাদেশের জামাতিরাও কিন্তু মমতা ব্যানার্জিকে খুব পছন্দ করেন। তো এই কারণে অমিত শাহের থাকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রকের কর্তারা এবার নিশ্চয়ই তারা এই যে কয়েকদিন মন্ত্রী থাকবেন, তাদের অফিসারদেরও থাকতে হবে। তার ফলে কিন্তু একটা অন্যরকম খেলা খেলতে হতে চলেছে আর কি, আমাদের যা মনে হয়। এই আপনি বললেন যে এনআইএ এটা পুরোটাই অমিত শাহ মন্ত্রকের হাতে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই প্রসঙ্গে মন্তব্য করছেন, তাহলে পেহেলগাঁওর সময় মানে অমিত শাহর এই যে সেনাপতি এরা কোথায় ছিল? দেখো এবার তো রোদ উঠবে, বৃষ্টি হবে, ঝড় হবে, সুনামি হবে, আমফান হবে, এটা তো কোনো প্রশাসনিক কর্তা বা এজেন্সি বলতে পারে না। একটা ঘটনা ঘটে গেছে, তারপরে কি হয়েছে সেটা তো আমাদের মাথায় রাখতে হবে। যখন উরি হয়েছিল, আমরা সার্জিক্যাল স্ট্রাইক করেছিলাম পাকিস্তানে, মানে ভারতের থেকে সার্জিক্যাল স্ট্রাইকটা হয়েছিল। আর পেহেলগামের পরে আমরা কিন্তু ঘরে ঢুকে মেরে এসেছি, পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলোকে গুঁড়িয়ে দিয়েছি ওখানে ঢুকে। এই কথাটাই কিন্তু আজকে ভবানীপুরে অমিত শাহ বলেছেন, যে ঘরে ঢুকে হারিয়ে আসতে হবে, ঘরে ঢুকে মেরে আসতে হবে। ঘরে ঢুকে মানে মমতা ব্যানার্জি তার বাড়ির সামনে দিয়ে একটা শোভাযাত্রা গেল, একটা মেগা র্যালি হলো, সেখানে আলিপুরের সার্ভে বিল্ডিং এ অমিত শাহের উপস্থিতিতে শুভেন্দু অধিকারী মনোনয়নপত্র পেশ করলেন। এবং এটা খুব ইন্টারেস্টিং, এই যে ঘরে ঢুকে মারাটা, এটা যেমন দেশ বিরোধীদের ক্ষেত্রে উপযুক্ত, এবং এরা তো দেশ বিরোধী যারা মোথাবাড়িতে বিচারকদের আটকে রাখে, যারা দিনের পর দিন অত্যাচার করে, যারা দিনের পর দিন বাংলাদেশের স্লোগান দেয়, যারা শত্রুদেরকে মিত্র বলে মনে করে, তো তাদের ঘরে ঢুকে যদি হারিয়ে আসতে পারে, এবং সেই হুঙ্কার বা সেই আত্মবিশ্বাস, সেই প্রত্যয় যদি ঘোষণা করেন স্বরাষ্ট্রমন্ত্রী নিজে, এটা অত্যন্ত উপযুক্ত। এবং অভিষেক ব্যানার্জি বা মমতা ব্যানার্জি কি বললেন তার চেয়ে এটা সবচেয়ে বেশি আগে ভাবতে হবে, যে আমরা দেশ বিরোধীদের সঙ্গে ট্রিটমেন্টটা কিভাবে আগে নিতাম, এবং এখন কোন ট্রিটমেন্ট নিচ্ছি, ওষুধটা কতটা কড়া ডোজ দেওয়া হচ্ছে, এইটা হচ্ছে আসল কথা। নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে ট্রান্সফার বা সাসপেন্ড নয়, 311 ধারা প্রয়োগ করতে হবে কালিয়াচকের ঘটনার ক্ষেত্রে। না না, একদমই। নির্বাচন কমিশনকে তো সুপ্রিম কোর্টও বলেছে, এবং নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমার আজকে একটা ভার্চুয়ালি বৈঠকও করেছেন, এবং রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে, চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, রাজ্যের যিনি সিইও নির্বাচন কমিশনের, তার সঙ্গে একদম স্ট্রিক্টলি যা যা করার তাই তাই নির্দেশ দেওয়া হয়েছে। তবে এবারে যারা আমাদের সিএম নিউজের যারা দর্শক বা আমরা সাধারণ যারা বঙ্গবাসী, তাদের কাছে অ্যাকশনটা দরকার। মানে এবারে আর ওই কথা, চিঠি, নির্দেশ, এবারে আমরা কিন্তু অ্যাকশন চাই। কি হলো, কটাকে ডান্ডা মেরে ঠান্ডা করা হলো, কারণ দুষ্কৃতীদের ওষুধ কিন্তু ওটাই।
ওই ওষুধটা প্রয়োগ না করা পর্যন্ত আমরা আশ্বস্ত হতে পারছি না। আমাদের কিন্তু ক্রমশ আমরা অবসাদগ্রস্ত হয়ে পড়ছি, হতাশাগ্রস্ত হয়ে পড়ছি এই কারণে, কারণ আমাদের রাজ্যের একটা অংশে যদি একটা বিচ্ছিন্নতাবাদীরা মাথা তুলে দাঁড়ায় এবং তারা যদি এভাবে তাণ্ডব করতে থাকে, তারা মহিলা বিচারকদের ওপরে যেভাবে নির্যাতন করেছে, তারা চলে যাচ্ছেন, যেভাবে ভ্যান্ডালাইজ করা হয়েছে, ভাঙচুর করার চেষ্টা করা হয়েছে, যেভাবে আতঙ্কগ্রস্ত হয়ে বিচারকরা ফোন করছেন এবং সেই ফোনের ক্লিপ ভাইরাল হয়ে যাচ্ছে, গোটা দেশ আতঙ্কিত। তার সঙ্গে সঙ্গে আমরাও কিন্তু ভীষণভাবে চিন্তিত এবং নির্বাচন কমিশনের উচিত সত্যি দ্রুত পদক্ষেপ করা, কাজ দেখানো, অ্যাকশন দেখানো। এই কালিয়াচকের ঘটনায় প্রধান বিচারপতি তিনি বলছেন যে পশ্চিমবঙ্গের সরকার তিনি নিজের দায়িত্ব পালন করেনি, তার গাফিলতির মানে প্রমাণ হচ্ছে এই কালিয়াচক বা মোথাবাড়ি বলুন, এই একদমই, সমস্ত দেখো ঘটনা। একদিনে কালিয়াচক হয়নি। কালিয়াচক হচ্ছে ওখানে জাল নোট তৈরি হওয়া, পাচার করা, ওখানে আফিং এর চাষ করা, মাদকের একদম একচ্ছত্র জায়গা। সেখানে গত 15 বছর ধরে প্রশাসন কি করছিল? ভোট তো ঘোষণা হলো 15ই মার্চে, মাত্র 15 দিন আগে। তার আগে 15 বছর ধরে কি হচ্ছিল? তৃণমূল সরকার করেছেটা কি? বামফ্রন্ট সরকার কিছু করেনি বলেই তো মানুষ তৃণমূলকে ক্ষমতায় নিয়ে এসছে, তারা করবে বলে। তো 15 বছর ধরে যেভাবে তাদেরকে লালিত পালিত, তাদেরকে যেভাবে দুধে ভাতে রাখা হয়েছে, তার ফলে তারা মাথাচাড়া দিয়েছে। আজকে মুখ্যমন্ত্রী বলছেন হ্যাঁ সুপ্রিম কোর্ট ঠিক করেছে, এইভাবে করবেন না, ওইভাবে করবেন না, এগুলো কথার কথা। তিনি যদি চাইতেন, তিনি তো তাদেরকে প্রশ্রয় দিয়েছেন। তিনি যেভাবে ফিতে কাটেন, ঘোমটা পরে, হিজাব পরে যেভাবে তিনি চলে যান, তিনি রামনবমীতে যান না কিন্তু ঈদের দিন যান, ফলে একটা আশকারা পেয়ে যায়। একটা আশকারা পাওয়ার ফলেই এবং প্রকাশ্যে বিভিন্নভাবে তাদেরকে আশকারা দেওয়ার ফলেই আজকে এই পরিণতিটা হয়েছে। এবং এই পরিণতির জন্য কিন্তু সবাইকে ভাবতে হবে যে তারা এখনো পর্যন্ত এইটা চান, এই কালিয়াচক চান, মোথাবাড়ি চান, ভাঙড় চান, শামশেরগঞ্জ চান, ধুলিয়ান চান, নাকি তারা সুষ্ঠু একটা আইনের শাসন চান। এই যে ভোটটা আসছে 23 তারিখে এবং 29 তারিখে, ইভিএম এ চাপ দেওয়ার আগে প্রত্যেকটা মানুষকে এটা মাথায় রাখতে হবে, তারা এই নৈরাজ্য, এই অন্ধকার চান নাকি আলোর দিশা চান। মমতা ব্যানার্জি এই বিভিন্ন সভামঞ্চ থেকে যেভাবে উস্কানি দিয়েছেন বিশেষ সম্প্রদায়ের যে মানুষ তাদেরকে, তার জন্যই কি এই যে আপনি বললেন শামশেরগঞ্জ বলুন, কালিয়াচক বলুন, মোথাবাড়ি বলুন, এই ঘটনা ঘটছে? মানে একদমই, তিনি কি একদমই, একমাত্র দায়ী এই ঘটনা ঘটার একদমই, জন্য? উনি একমাত্র উনি মাথা, মুথাবাড়ির কাণ্ডের জন্য মাথা হিসেবে ওনাকেই চিহ্নিত করতে হবে। কান টানলে মাথা আসবে। আজকে সাহস হয় কি করে ওইভাবে জাতীয় সড়ক অবরুদ্ধ করে রাখা? সাহস হয় কি করে? বৃদ্ধদের, মহিলাদের, শিশুদের, তারা খাবার পাচ্ছে না, পানীয় জল পাচ্ছে না, তারা ঘন্টার পর ঘন্টা, 15 ঘন্টা ধরে অবরুদ্ধ জাতীয় সড়ক। তারপরে উনি যেভাবে বিভিন্ন সময়ে যে হুমকিগুলো দিয়েছিলেন সেগুলো তো আমি বললামই, যে ওয়াক অফ হতে দেবো না, সংশোধিত ওয়াক অফ আইন হতে দেবো না, সিএ লাগু হতে দেবো না, ক্যা ক্যা ছি ছি, সিএ হয়ে গেল, ওয়াক অফ আইন সংশোধনী বিল যেটা হয়েছিল আইন হয়ে গেল, সেটাও লাগু হয়ে গেল। উনি একদম শুরু করেছিলেন ওনার ক্ষমতায় একদম যখন এসেছিলেন 2011 থেকে, তখন উনি শুরু করেছিলেন একদম স্কুলের বাচ্চাদের গলা টিপে তাদের পেটের ওপরে পা তুলে দিয়ে। রাইট টু এডুকেশন অ্যাক্ট চালু হতে দেবো না, শিক্ষার অধিকার আইন যেটা কেন্দ্রীয় সরকার করেছিল, যে 6 বছর থেকে 14 বছর পর্যন্ত শিক্ষা হচ্ছে অবৈতনিক এবং আবশ্যিক, সেটা উনি লাগু হতে দেবেন না। পরে উনি ঘুরিয়ে সেটা রাজি হয়েছেন। একের পর এক আইন। উনি ভুলে যান যে ভারতবর্ষ যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় চলে, শুধুমাত্র রাজ্যের হাতে কিছু নেই। রাজ্য এবং কেন্দ্র যুগ্মভাবে একটা দেশকে চালায়, সমস্ত রাজ্যকে চালায়। তো ফলে শুধুমাত্র সংবিধানের বলে উনি যেহেতু রাজ্যের আইন শৃঙ্খলা রাজ্য সরকারের হাতে থাকে, সেইটাকে হাতিয়ার করেই উনি আজ পর্যন্ত যে নৈরাজ্য তৈরি করেছেন এবং একের পর এক আইন মানি না, আইন মানি না বলে উস্কানি দিয়েছেন। শেষ হচ্ছে এই এসআইআর হতে দেবো না, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন হতে দেব না, আমি তোমাদের পাশে আছি। তার যে ওই একদম নির্দিষ্ট যে কমিউনিটিকে টার্গেট করে উনি বলেছিলেন আমি তোমাদের জন্য আছি, তারা এবারে মাথায় চড়ে বসেছে, জল চলে যাচ্ছে মাথার ওপর দিয়ে। এখন ওই জলটাকে কিভাবে সরাতে হবে সেইটা চেষ্টা করতে হবে। মমতা ব্যানার্জি তিনি ইতিহাসে ওই কলঙ্কিত একজন মুখ্যমন্ত্রী হিসেবে থেকে যাবেন, কিন্তু দেশটা থাকবে, রাজ্যটা থাকবে, বাংলা থাকবে, বাঙালি থাকবে, বাঙালির সংস্কৃতি থাকবে এবং অবশ্যই নাগরিক অধিকার থাকবে। এই স্বচ্ছতা থাকতেই হবে, আইনের শাসনকে আনতেই হবে। শেষ দুটো প্রশ্ন করব। আজ ভবানীপুরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর উপস্থিতিতে শুভেন্দু অধিকারী মনোনয়নপত্র জমা দিলেন। কোথাও গিয়ে বিজেপি ঘোষণা না করলেও শুভেন্দু অধিকারী কি মুখ্যমন্ত্রী পদপ্রার্থী? দেখো 1 বছর আগে আমি ইঙ্গিতটা আমরা পেয়ে গেছি, যখন তিনি কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটা সাংগঠনিক বক্তৃতা দিয়েছিলেন এই অমিত শাহ। তখনই কিন্তু তিনি একটা বলেছিলেন যে
তখন বিধানসভার অধিবেশন চলছিল। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, যিনি হারিয়েছিলেন 1956 ভোটে নন্দীগ্রামে, তারপরে তিনি বিরোধী দলনেতা হলেন। মমতা ব্যানার্জি ফেল করে যাওয়ার পরেও আবার ভবানীপুরে এসে পাস করলেন উপনির্বাচনে। তারপরে যেটা আমরা দেখলাম, বিধানসভায় বিভিন্ন ছুতোয়, বিভিন্ন নাতায় তাকে সাসপেন্ড করা হতো, শুভেন্দু অধিকারী। তো সেই সময় বছরখানেক আগের কথা, তিনি নেতাজি ইন্ডোরে একটা বক্তৃতা দিয়েছিলেন, এই অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি তখনই যা ইঙ্গিত দিয়েছিলেন যে এ রাজ্যে মমতা ব্যানার্জির হাঁটু যদি কাঁপে কোনো একজনের জন্য, তিনি হচ্ছেন শুভেন্দু অধিকারী। তখন থেকে আমরা ইঙ্গিতটা স্পষ্ট বুঝতে পেরেছিলাম যে এই 2026-এ যে নির্বাচন হতে চলেছে, আমরা 2025-এই টের পেয়েছিলাম যে শুভেন্দু অধিকারীকে মুখ করেই বিজেপি তারা ভোটে লড়তে চলেছে। তারপরে আরো বেশ কয়েকটা সভায় তিনি শুভেন্দু অধিকারীর নাম উল্লেখ করেছিলেন। কিছুদিন আগে তোমার মনে থাকবে যে নিউ টাউনে যে হোটেলে চার্জশিট পেশ করা হলো, বিজেপি চার্জশিট পেশ করলো মমতা ব্যানার্জির বিরুদ্ধে, সেখানেও কিন্তু অমিত শাহ বলেছিলেন যে 1 বছর আগে থেকে শুভেন্দু বাবু তিনি প্রত্যেকটা জেলায় ঘুরে বেরিয়েছেন এবং তার উপরে তৃণমূল আক্রমণ করেছে, তাকে প্রাণে মেরে ফেলার চক্রান্ত করেছে, গাড়িতে হামলা হয়েছে একাধিকবার। তো সেই সময় আরেকবার ইঙ্গিতটা স্পষ্ট হলো এবং আজকে আরো পরিষ্কার হয়ে গেল। আজকে একদম পরিষ্কার করে দিলেন শুভেন্দু অধিকারী যে অফিসিয়ালি কোনো ঘোষণা না হলেও, একমাত্র অফিসিয়াল ঘোষণা আমরা দেখেছিলাম নরেন্দ্র মোদীকে যখন প্রধানমন্ত্রী করা হবে 2014 সালে, তখন রাজনাথ সিং, অটল বিহারী বাজপেয়ী এবং নরেন্দ্র মোদী তারা একটা যৌথ সাংবাদিক বৈঠক, সবাই একসঙ্গে বসে গোটা দেশকে জানানো হয়েছিল যে আমরা যদি ক্ষমতায় আসি প্রধানমন্ত্রী হবে নরেন্দ্র মোদী। এছাড়া বিজেপিতে কিন্তু খুব একটা এইভাবে প্রকাশ্যে ঘোষণা করা হয় না। শুভেন্দু অধিকারীর নামও কিন্তু অফিসিয়ালি ঘোষণা করা হয়নি, কিন্তু আকারে ইঙ্গিতে এটা পরিষ্কার করে বিজেপি এবং বিজেপির সমস্ত কার্যকর্তা, নেতা, নেত্রী, পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের উদ্দেশ্যে বিজেপির অন্যতম শীর্ষ কর্তা, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তিনি জানিয়ে গেলেন যে ভোটে জিতলে মুখ্যমন্ত্রী হবেন এখনকার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এটা পরিষ্কার হয়ে গেছে। তিনি আরেকটা কথাও বলেছেন যে ভবানীপুর জিতলেই নবান্ন দখল। এটা কিসের ইঙ্গিত? একদমই, দেখো ওই যেটা বলছিলাম যে ঘরে ঢুকে মেরে এসো, আগে তো ঘরে ঢুকতে হবে। মানে এতদিন চলছিল সার্জিক্যাল স্ট্রাইক আমার দেশে থেকে আমি শত্রু দেশের উপরে, মানে ধরো ভারতের উদাহরণ দিলে, আমরা ভারতে থেকে পাকিস্তানের উপরে সার্জিক্যাল স্ট্রাইক করছিলাম। এবারে যেটা হতে চলেছে, যেটা ঘরে ঢুকে কেন বলছেন, 21-এ মমতা ব্যানার্জি হেরেছেন, কিন্তু তিনি ঘর থেকে বেরিয়ে নন্দীগ্রামে পাকামি করতে গেছিলেন। তিনি ঘোষণা করেছিলেন ভবানীপুর আমার বড় বোন, নন্দীগ্রাম আমার মেজ বোন, আমার দু বোনই খুব প্রিয়। তো এখন তিনি ছোট বোন খুঁজতে চলেছেন হয়তো, কারণ ভবানীপুরেও সম্ভবত তিনি হারতে চলেছেন। তার কারণ যেভাবে তার মধ্যে দৈন্যদশা, যেভাবে হতাশা দেখা যাচ্ছে, যেভাবে একটা বিধানসভায় জেতার জন্য তিনি প্রায় জান প্রাণ লড়িয়ে দিচ্ছেন, রাজ্যের প্রায় সমস্ত গোটা মন্ত্রিসভাকে, বিদায়ী মন্ত্রিসভাকে তিনি কেয়ারটেকার মন্ত্রিসভাকে নামিয়ে দিয়েছেন। জাভেদ খানকে নামিয়েছেন, তিনি নামিয়েছেন ববি হাকিমকে, আর গোটা গোটা রাজ্যের মন্ত্রিসভা, গোটা তৃণমূল নেমে গেছে। কিন্তু তিনি যেটা ছড়িয়ে ফেলেছেন, তিনি যেটা ম্যাসাকার করেছেন, ওখানে কিন্তু গুজরাটি ভোট একটা ফ্যাক্টর, মুসলিম ভোটও যেমন করে ফ্যাক্টর, গুজরাটি ভোটও ফ্যাক্টর। এবং কয়েকদিন আগে তৃণমূলের একজন সাংসদ মহুয়া মৈত্র তিনি বলেছেন যে গুজরাটিদের কি ভূমিকা রয়েছে। তারপর থেকে গুজরাটিরা ভীষণভাবে তারা দুঃখ পেয়েছেন, তারা কষ্ট পেয়েছেন এবং সবচেয়ে যেটা উল্লেখযোগ্য যে তারা ঘৃণা করতে শুরু করেছেন। তার কারণ দেশের যিনি জাতির জনক বলা হয়, মোহনদাস করমচাঁদ গান্ধী, মহাত্মা গান্ধী থেকে সর্দার বল্লভভাই প্যাটেল থেকে শুরু করে এখনকার মুকেশ আম্বানি বা জামশেদজি টাটা, বা ধরো যে কোনো, মানে শিল্পে, সাহিত্যে, সংস্কৃতিতে, স্বাধীনতা সংগ্রামে গুজরাটিদের আমরা কি করে ভুলে যাই? আমাদের জাতীয় সঙ্গীতের মধ্যে গুজরাট ও মারাঠা, দ্রাবিড়, বঙ্গ আছে। তাহলে কি আমরা বাদ দিয়ে দেবো গুজরাটি শব্দটাকে? সেটা হতে পারে না। একটা অখণ্ড দেশের মধ্যে থেকে একটা রাজ্যকে এইভাবে লাগাতার গালাগালি দেওয়া, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী তারাও গুজরাটি, সেই দিকে টার্গেট করে গোটা গুজরাটকে গালাগালি দেওয়া, এটা কিন্তু গুজরাটি ভোটাররা তারা ভালোভাবে নিচ্ছেন না। তারা ভবানীপুরে একদম একজোট হয়ে গেছেন, তারা দৃঢ় প্রতিজ্ঞ হয়ে গেছেন যে তৃণমূলকে আমরা মরে গেলেও একটাও ভোট দেব না। এটা একদম আমাদের একদম ফিল্ড রিপোর্ট থেকে উঠে আসছে। তার ফলে শিওরে সমন দেখছেন মমতা ব্যানার্জি, তিনি এবারে হারতে চলেছেন নন্দীগ্রামের মতো। অভিষেক ব্যানার্জি তো একদম কড়া বার্তা দিয়ে দিয়েছিল যে মমতা ব্যানার্জিকে 60,000 ভোটে জেতাতেই হবে ভবানীপুর থেকে। এটা তো হাস্যকর, একটা কোনোদিনও হয়নি। ভবানীপুরের যা ভোটার, তারপরে এসআইআর এ যা বাদ হয়ে গেছে, প্রথম দফায় 47,000, তারপরে আরো প্রায় 1010 বাদ হয়ে যেতে চলেছে। আর সবচেয়ে বেশি ভোটে জেতার রেকর্ড হচ্ছে 56,000 সম্ভবত, ওই উপনির্বাচনে, তাও আবার। তো কি করে 60,000 হয়? কত ভোটার কিচ্ছু না জেনে একটা কিছু একটা বলে দেওয়া, তুমি দেখবে পরপর পরপর কমছে। অভিষেক ব্যানার্জি বলেছিলেন যে আমরা 250-র বেশি আসন পাবো
294টার মধ্যে। ভাগ্য ভালো বলেননি যে 294টাই পাবো। 250 থেকে কমতে 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 এখন যিনি বিদায়ী মুখ্যমন্ত্রী তিনি বলছেন আমরা 226টার বেশি পাবো। তো ওইসব কথা না, আমরা যদি একটা বাস্তবসম্মত ধরে নিই, আজকে যেটা ভবানীপুরে অমিত শাহ বলে গেছেন আমরা 170 ক্রস করব। ম্যাজিক ফিগার হচ্ছে 148। তো সেটাকে ক্রস করে 170-এর বেশি, এটা মোটামুটি আমার বাস্তবসম্মত মনে হয়েছে। কিন্তু ওইভাবে একটা কিছু একটা ফ্যান্টাসির কথা, কোনো একটা দুঃস্বপ্নের কথা কখনোই 250 কোনো দলই পাবে না, তৃণমূল তো পাবেই না। এবং তৃণমূল কিন্তু আস্তে 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 কমতে শুরু করেছে, কারণ তাদের দলের যে অভ্যন্তরীণ রিপোর্ট, যে সমীক্ষক সংস্থা আইপ্যাকের কথা তুমি বলছিলে, যেখানে রেড হচ্ছে এই কয়লা পাচার কাণ্ডে অভিযুক্ত হিসেবে, তো সেই আইপ্যাকেরই রিপোর্ট এসছে যে তৃণমূল আর ক্ষমতায় আসছে না। যতটা পারে ঠেকনা দিয়ে চেষ্টা করছে। এবারে বিরোধী দলনেতা কি হবে সেটা নিয়ে সম্ভবত তৃণমূলের মধ্যে আলোচনা শুরু হয়ে গেছে। অসংখ্য ধন্যবাদ।